ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজ জিনিসটা আমরা এইচএসসি তে অনেকবারই পড়ছি বা অনেক বেশি পড়ছি। এর মেন রিজনটা হচ্ছে চ্যাপ্টার 4, সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ রসায়নের মধ্যে এই পার্টটা ছিল। এর পাশাপাশি মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যেও এই পার্টটা দরকার পড়ে পড়ার। তো এবার আমরা হচ্ছে খুবই শর্টকাট মেথডে হচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা কিভাবে ধাতু সক্রিয়তা সিরিজটা শেষ করতে পারি সেই জিনিসটা দেখবো। এর পাশাপাশি পরীক্ষার হলে তুমি জাস্ট 15 সেকেন্ডের মধ্যে কিভাবে পুরো সক্রিয়তা সিরিজটা তোমার ব্রেনের মধ্যে একটা রিক্যাপ দিতে পারো, যাতে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারো তুমি ধাতু সক্রিয়তা সিরিজ থেকে, সেই জিনিসটা দেখবো। তো ধাতুর সক্রিয়তা সিরিজ মূলত ধাতুর একটা সিরিজ, যেখানে হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে আমাদের মানে ইন্ডিকেট করা হচ্ছে উপরে হচ্ছে বেশি সক্রিয় ধাতুগুলো থাকে, নিচে কম সক্রিয় ধাতুগুলো থাকে। তো এইভাবে হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজটা বানানো হয়েছে। তোমরা হয়তো বা অলরেডি লিফটে করে কেনা কেলো এরকম টাইপের কিছু একটা অনেক লম্বা হচ্ছে সিরিজ পড়ছো, যেখানে অনেকগুলা মৌল একসাথে ছিল। তা আমরা চেষ্টা করবো যে হচ্ছে এই সিরিজটা, এই লম্বা লাইনটারে হচ্ছে 3টা পার্টে ভাগ করে খুব সহজে পড়ে ফেলা যায় এরকম একটা টেকনিক দিয়ে পড়া আর কি। আচ্ছা, তো তার আগে হচ্ছে আমরা জাস্ট একটু জেনে নেই যে আসলে ধাতুর সক্রিয়তা সিরিজটা আমরা কেন পড়তেছি বা কি ব্যবহার থাকতে পারে। তো প্রথম যেটা সেটা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে ধাতুর প্রকৃতি, বা বলতে পারি যে হচ্ছে কিভাবে পানি কিভাবে পানি বা গ্যাসের অ্যাসিড গ্যাস এগুলোর সাথে বিক্রিয়া করে। তারপর হচ্ছে এখান থেকে আমরা ধাতুর প্রতিস্থাপন বিক্রিয়া, যেগুলো আমরা জানি যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়, অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করে। অর্থাৎ সক্রিয়তা সিরিজ যদি আমরা না পড়ি তাহলে হচ্ছে যে কোনো একটা র্যান্ডম প্রতিস্থাপন বিক্রিয়া আমরা সলভ করতে পারবো না, কারণ আমরা বুঝবো না যে দুইটা ধাতুর মধ্যে কে বেশি সক্রিয়, কে কাকে প্রতিস্থাপন করতে পারবে। তো ধাতুর প্রতিস্থাপন বিক্রিয়া জানতে পারবো। তারপরে হচ্ছে আকরিক নিষ্কাশনের বেলায় যদি আমরা ধাতুর সক্রিয়তা বা ধাতুটা কি ধরনের সেই জিনিসটা সম্পর্কে জানি, তাহলে হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করাটা খুব সহজ হয়। এর পাশাপাশি আরো একটা ব্যবহার আমরা বলতে পারি হচ্ছে যে ধাতুর স্থায়িত্ব নির্ণয়। যে ধাতুটা অনেক বেশি সক্রিয় হয় সে ধাতুটা হচ্ছে বেশি মানে খুব তাড়াতাড়ি হচ্ছে কি ইলেকট্রন হারিয়ে ফেলে। তো এইখান থেকে তার স্থায়িত্ব সম্পর্কে আমরা খুব সহজেই জানতে পারি। তো আমরা ধাতুর মানে সক্রিয়তা সিরিজটা কি কি কাজে লাগতে পারে সেই জিনিস সম্পর্কে এখানে আমরা জানলাম। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে আমরা ধাতু সক্রিয়তা সিরিজ থেকে জানতে পারি, সেটা হচ্ছে তো আমরা চাইলেই হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজটাকে কাজে লাগিয়ে হচ্ছে জারণ কিংবা বিঞ্জর বিভব বা ইএমএফ সেলের সেই জিনিসটা নির্ণয় করতে পারি। আচ্ছা, তো এবার আমরা চলে যাই হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজটা হচ্ছে আমরা 3 লাইনে কিভাবে পড়বো। আচ্ছা, প্রথমটা যদি আমরা বলি যে হচ্ছে লাইন 1, সেখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে যদি বলি এটা সেকেন্ড লাইন। থার্ড লাইন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ মূলত এই জিনিসটাই, এতটুকু আর কিছু না। তো পুরো লম্বা যে লাইনটা সেটাকে যদি আমরা 3টা পার্টে স্প্লিট করলে আমরা হচ্ছে সবকিছু দেখে ফেলতে পারি খুব সহজেই। যে ফার্স্ট লাইন যেটা, এই লাইনটার জন্য আমরা কি কি জানবো, যে হচ্ছে এটা ফার্স্ট লাইনে যে কয়েকটা মৌল আছে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এরা সবাই একই সাথে মানে একসাথে
গ্যাস থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, পানি, অ্যাসিড এবং গ্যাস সব জায়গা থেকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। সেকেন্ড লাইনে যারা আছে এরা হচ্ছে শুধুমাত্র অ্যাসিড আর গ্যাস থেকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। আর থার্ড লাইনে তারা শুধুমাত্র গ্যাসিয়াস অবস্থা থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। তো আমাদের সক্রিয়তা সিরিজ বলতে মূলত এই জিনিসটাই বোঝায়, আর কিছু না। তো আমরা যদি 3 লাইনেই মনে রাখতে চাই, 3টা ছোট ছন্দ যদি বা নেমোনিক্স যদি বলি, তাহলে আমরা সেই জিনিসটাও দেখতে পারি। তো লাইন 1 এর জন্য যদি আমরা কোনো হচ্ছে নেমোনিক দেখি, সেটা আমরা জাস্ট বলবো যে হচ্ছে লাইন 1 এর জন্য লি কে বা কা দা। সো এটা মানে এটার ইংলিশ নামটা যদি লিখি তাইলেই হয়ে যায় যে লাইক লি কে বা কা। সো আমাদের লাইন 1 এ যেটা আমরা দেখছিলাম, লাইন 1 এ যে সব হচ্ছে ধাতুগুলো আছে, সবচেয়ে বেশি সক্রিয় যারা, তারা হচ্ছে পানি, অ্যাসিড, গ্যাস থেকে হচ্ছে খুব সহজেই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। তো সেই জায়গায় হচ্ছে এই লিকে বাঁকানা শেষ, এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন যেটা ছিল, যে সেকেন্ড লাইন যদি দেখি, সেকেন্ড লাইনের জন্য আমরা যে নেমোনিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা, সেকেন্ড লাইনের যেই হচ্ছে নেমোনিক যেটা, এটা খুবই মানে অকওয়ার্ড বা ওয়ার্ড লাগতে পারে, বাট এটা দিয়ে যদি মনে রাখো তাহলে হচ্ছে ডিরেক্ট আমাদের মৌলের যে প্রতীকগুলো আছে সেগুলাই তোমার মাথায় থাকবে। যেমন হচ্ছে মাগ, আরবানজান, করফে, সিডি। তো এটা যদি দেখি যে হচ্ছে মাগটা আমরা লিখতে পারি এমজি বা ম্যাগনেসিয়াম, আলতে অ্যালুমিনিয়াম, তারপর মানতে হচ্ছে ম্যাঙ্গানিজ, জানতে হচ্ছে জিঙ্ক, করতে ক্রোমিয়ামের সিআর, ফেতে হচ্ছে কি আয়রনের এফি, সিডিতে হচ্ছে ক্যাডমিয়াম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, যারা হচ্ছে কি আমাদের অ্যাসিড আর গ্যাস থেকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ যেটা মেইনলি কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করার ভিত্তিতেই বানানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। তো আমরা লাইন 1 আর লাইন 2 কিন্তু অলরেডি করে ফেলছি। এবার হচ্ছে থার্ড লাইন যেটা ছিল, থার্ড লাইনে আমরা সেম টাইপের একটা জিনিস মনে করতে পারি, সেটা হচ্ছে কো নি সেন পিভি। আচ্ছা, তো কোনিসেন পিভি এটাও আমাদের হচ্ছে জাস্ট আমরা ইংলিশ লেটারগুলো যদি লিখি তাও হয়ে যাবে, লাইক সিও এন আই, তারপর হচ্ছে সেনের এস এন, পিবি এর জন্য লেট বা পিবি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা লাইনই শেষ, খুব ছোট ছোট তিনটা নেমোনিক। ফার্স্ট ওয়ান হচ্ছে কি লিকে বাকানা, সেকেন্ড ওয়ান হচ্ছে মাগাল মানজান, করফে, সিডি, থার্ড ওয়ান হচ্ছে গনিসেন পিবি। তো এই তিনটা দিয়ে যদি আমরা পড়ি তাহলে আমার ধাতুর সক্রিয়তা সিরিজ পুরো জিনিসটা শেষ হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবো যে হচ্ছে লাইন 1 সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে লাইন 2, তারপরে লাইন 3। পুরো জিনিসটা লম্বা, যেটা একটা লাইন ছিল আমরা একটু ছোট ছোট তিনটা পার্টে ডিভাইড করছি পড়ার সুবিধার জন্য। আচ্ছা, এরপরে কি আরো কোনো ধাতু আছে এখানে সক্রিয়? হ্যাঁ, এরপরে তো আরো অনেক ধাতু আছে, বাট সেগুলো হাইড্রোজেনের থেকে কম সক্রিয়, অর্থাৎ তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। তো সেগুলোর জন্য আমরা জাস্ট হচ্ছে ডিরেক্ট এভাবে মনে রাখবো যে হাইড্রোজেনের নিচে বাকিগুলো, তারপর সেগুলো হচ্ছে কি কপার, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে আয়রন, অরাম বা হচ্ছে তোমার গোল্ড, তারপর হচ্ছে প্লাটিনাম। তো এরা সবাই হচ্ছে কি হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। তো যেহেতু এরা হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, তাই এরা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজ। তো আমরা যদি এইভাবে মনে রাখো তাহলে খুব সহজেই যে কোনো কাজে সক্রিয়তা সিরিজটাকে ব্যবহার করতে পারবা। তো তিনটা গ্রুপ মনে রাখলেই চলবে। আচ্ছা, এবার আসি হচ্ছে যে আমাদের মানে জারণ বিজারণ বিভব নির্ণয়ের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ থেকে আমরা কিভাবে খুব সহজেই অ্যানোড কিংবা ক্যাথোড নির্ণয় করতে পারি। জাস্ট দুইটা লাইন মনে রাখবো, সেটা হলে আমাদের হবে, সেটা হচ্ছে যে অধিক সক্রিয় ধাতু যেটা, সেটাকে আমরা দিব হচ্ছে অ্যানোডে, আর কম সক্রিয় ধাতু সেটাকে আমরা দিব হচ্ছে ক্যাথোডে। তো আমরা যদি হচ্ছে ছোট একটা তড়িৎদ্বার যদি দেখি, যে লাইক যেমন হচ্ছে তোমার জিঙ্ক 2+ এরকম কিছু দেওয়া আছে, এইখানে আবার সেম জিনিসটাই হচ্ছে দেওয়া আছে। আচ্ছা,
তো এখানে একটা ছোটখাটো আমরা তড়িৎ কোষ দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের অর্ধকোষগুলো ঠিক মতো লেখা নাই। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে কোনটা আমাদের অ্যানোড হবে বা কোনটা ক্যাথোড হবে? সেজন্য আমরা শুরুতেই বলছিলাম যে হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজ অনুযায়ী, তো সক্রিয়তা সিরিজ অনুযায়ী আমাদের জিঙ্ক হচ্ছে L2 বা লাইন 2 এর মধ্যে। তো সেখানে হচ্ছে আর কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে, তার মানে জিঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, কপার হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। তো আমরা শুরুতে বলছি অধিক সক্রিয় ধাতু, মানে দুইটা ধাতু তো থাকবে একটা তড়িৎ কোষের মধ্যে, তো তার মধ্যে যে ধাতুটা সবচেয়ে বেশি সক্রিয় হবে সেটাকে আমরা ধরবো হচ্ছে কি অ্যানোড। তাহলে হচ্ছে আমাদের জিঙ্ক হচ্ছে অ্যানোড, জিঙ্কে ঘটবে জারণ বিক্রিয়া। তো জিঙ্কের বিক্রিয়াটা জারণ বিক্রিয়া দেখাচ্ছে, আগে ধাতু পরে ধাতব আয়ন। আর তারপরে হচ্ছে ক্যাথোডে ঘটে কি বিজারণ বিক্রিয়া। ক্যাথোডেরটা জাস্ট আমরা উল্টা করে লিখবো যে আগে ধাতব আয়ন তারপরে ধাতু। কারণ কি, ধাতু যে ইলেকট্রনগুলো ত্যাগ করবে সেগুলো হচ্ছে তোমার এখানে ক্যাথোড, সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে হচ্ছে ধাতুতে পরিণত হবে, এই আর কি। তো আমরা এভাবে জারণ বিজারণ বিভব নির্ণয়ের ক্ষেত্রে সহজেই হচ্ছে সক্রিয়তা সিরিজটাকে ব্যবহার করতে পারি। এবার আরো একটা ছোট প্রশ্ন অ্যাডমিশনে যেটা আসে তোমাদের, যে ধাতুর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, এই প্রশ্নটা জাবিতে অনেক বেশি আসে। তো আমরা জাস্ট এই প্রশ্নের একটা ছোট লাইন মনে রাখবো, তাইলে হবে ধাতুর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কিভাবে আমরা অ্যান্সার করতে পারবো। তো এইখানে দেখবা এরকম অনেকগুলো মানে 4-5টা ধাতু দিয়ে অপশন দিয়ে রাখবে যে এদের মধ্যে কোন ধাতুর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তো যে ধাতু সবচেয়ে কম সক্রিয় তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তো অপশনে যদি 4-5টা ধাতু দেওয়া থাকে এবং যদি প্রশ্ন আসে যে কোন ধাতুর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তাহলে যার সক্রিয়তা সবচেয়ে কম বা সক্রিয়তা সিরিজ যার অবস্থান সবচেয়ে নিচে তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচাইতে বেশি। তো সক্রিয়তা সিরিজটা যদি আমরা জাস্ট পড়ি তাহলে হচ্ছে আমরা জাস্ট হ্যাঁ, সক্রিয়তা সিরিজ যদি আমরা পড়ি তাহলে এই 2-3টা টাইপের প্রশ্ন আমরা 30 সেকেন্ডের মধ্যে খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবো। আচ্ছা হ্যাঁ, তো এর পাশাপাশি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট জিও ইউনিট প্রোগ্রাম, যেখানে হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজির ফুল প্রিপারেশন হবে। শুধু জাবি ডি ইউনিট না, এখানে হচ্ছে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়েরও জন্য, মানে যেখানে ক্যালকুলেটর লাগে না আর কি, মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বাদ দিয়ে সেখানকার বায়োলজি আর কেমিস্ট্রির ফুল প্রিপারেশন শেষ হয়ে যাবে। তো তোমরা যারা এখন আমাদের কোর্সে এনরোল করো নাই, পেজ ইনবক্স করো, তাহলেই হবে। ডিসকাউন্টটা কিন্তু আর বেশি দিন থাকবে না।